মামাতো বোন যখন লাইব্রেরিতে যায় দামে চলে এসেছি পর্ব 2 নিয়ে। সেদিন নিশির সাথে দেখা করে এসে নিলয় ফ্রেশ হয়ে নাস্তা করে ঘুমিয়ে পড়লো, কারণ কালকে তার অফিস আছে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আর নীলার জন্য নাস্তা রেডি করে অফিসে চলে গেল। অফিসের কাজের সময় ভাবছে তার বিয়ের কথা কাউকে জানাবে না। এভাবে 3 মাস চলে গেল। নীলা এখন কিছুটা সুস্থ, মদ বেশি একটা খায় না, বাড়িটা গুছিয়ে রাখে, ভালোভাবে না পারলেও চেষ্টা করে। অপরদিকে নিলয় আর নিশির প্রেম আগের মতোই চলছিল। এই 3 মাসে ইদানিং নিলয় লক্ষ্য করছে নিশি তাকে ইগনোর করছে। রাতে ফোন ওয়েকিং এ থাকে। কোথাও ঘুরতে যেতে চাইলে বলে আজকে না, অন্যদিন যাব। ফোনে তেমন একটা কথা বলে না। নিলয় নিশির অবহেলাগুলো সহ্য করতে পারছে না। অনেক কষ্ট হচ্ছে নিলয়ের। এভাবে আরো 1 মাস চলে গেল। হঠাৎ নিশি একদিন নিলয়কে জরুরি কাছে দেখা করতে বলে ওই জায়গায় যেখানে ওরা দেখা করতো। নিলয় অফিস শেষে ওই জায়গায় চলে আসে। দেখে নিশি আগে থেকে দাঁড়িয়ে আছে। নিশি, কি হয়েছে? আমি আর তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। কেন? আমার ফুফাতো ভাই শামীমের সাথে আমার বিয়ে, আর আমি এখন ওকে ভালোবাসি, তোমাকে না। চলো আজ আমরা বিয়ে করে ফেলি। তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার বিবাহিত জীবনে জড়াতে চাই না। তোমার বিয়ের কথা শুনে আমি যখন কাঁদতাম তখন শামীম ভাই আমাকে বুঝিয়েছে। তাই তো তোমাকে এতদিন ইগনোর করেছি। আর আগামী মাসের 1 তারিখ আমাদের বিয়ে। তোমার আর তোমার মাতাল বউয়ের দাওয়াত রইল। সন্ধ্যা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। এই বলে নিশি চলে যাচ্ছিল। আমি এক ধ্যানে নিশির চলে যাওয়া দেখছিলাম। রাত 10টা বাজে। এতক্ষণ নিলয় ওই জায়গায় দাঁড়িয়েছিল আর ভাবলো নীলা তো বাড়ি আছে। আজ থেকে নীলার প্রতি খেয়াল দেব, নিশির কথা ভুলে যাওয়ার চেষ্টা করব। এই 4 মাসে বাড়ির লোকদের সাথে বেশি কথা হয়নি, তাই দিলাম মামির কাছে কল। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কেমন আছো বাবা তোমরা? জি আলহামদুলিল্লাহ ভালো। মামি, নীলা বাহিরের খাবারের মধ্যে কোন খাবার বেশি পছন্দ করে? কেন বলো তো? ফুচকা, চকলেট। ফুচকা খুব পছন্দ করে। আচ্ছা ঠিক আছে। আমি বাসায় আসার সময় 1 হাতে মদ আর ফুচকা, চকলেট নিয়ে বাসায় চলে আসতাম। কলিং বেল চাপার কিছু সময় পর দরজা খুলে দিল। আমার মদ কই? এই নাও। নীলা, যদি তোমার সামনে ফুচকা থাকো তাহলে তুমি কি করতে? গপ করে খেয়ে নিতাম। তুমি আজ মদ না খাও তাহলে তোমাকে ফুচকা এনে দেব। না, আমার লাগবে না, আমি মদ খাবো। আমি ব্যাগ থেকে ফুচকা বের করে দিলাম। নীলার সাথে সাথে আমার হাত থেকে ফুচকার ব্যাগটা নিয়ে নিল। আমাকে লোভ দেখিয়ে ফুচকা খাওয়ানো হচ্ছে। এই নাও তোমার মদ, আমি আজ ফুচকা খাবো। মনে মনে ভাবছি এই ব্রিটিশ মার্কা বুদ্ধি কাজে লেগেছে। অফিসে যেয়ে শুনে আজ লাঞ্চ টাইমে অফিস ছুটে, তাই অফিসের কাছে মনোযোগ দিলাম। কিছু সময় পর আমার এক কলিগ নাম আদিবা আমার ডেস্কে এসে বলল, ভাইয়া আজ আমার সাথে একটু রেস্টুরেন্টে যেতে পারবেন? কেন? ভাইয়া, আজ আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বাইরে দেখা করব, তাই একটু নার্ভাস লাগছে। আদিবা বোন আমার, আজ তো বাসায় কাজ আছে, আজ যেতে পারবো না। ভাইয়া চলেন। ঠিক আছে, আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না। ওকে। অফিস শেষ করে আমি আর আদিবা একটা রেস্টুরেন্টে গেলাম। অফিস থেকে বেশি দূরে নয়। এদিকে নীলা ফোন দিয়েই যাচ্ছে। আজ নীলার বান্ধবী আসার কথা। বান্ধবীকে নিলয়ের সাথে দেখা করাবে বলে নিলয়কে দ্রুত বাসায় যেতে বলে। নীলা নিলয়কে অনেকবার ফোন করার পর নিলয় ফোনে বলে, নীলা আমি একটা জরুরি কাজে আছি, বাসায় এসে তোমাকে সব বলছি। ফোন কেটে আদিবাকে বলে বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসার কলিং বেল চাপতেই নীলা দরজা খুলে দিল। তুমি ওই মেয়ের সাথে রেস্টুরেন্টে কি করছিলে? ও আদিবা, ও অনেক রিকোয়েস্ট করে আজ ওর বিএফের সাথে বাইরে দেখা করবে, তাই আমাকে সাথে নিয়ে গিয়েছিল। আমি আর আদিবা ভাই বোন তো, তাই গেছি। বাট তুমি কিভাবে দেখলে? তুমি আমার ফোন ধরায় আমি তোমার অফিসে চলে যাই। পিয়নের কাছে শুনি তুমি ওর সাথে গেছো। তাহলে তো তোমার বাড়িতে হবে না। মানে? ঘটকালি করে তো অনেক টাকা পাইছো, ওই টাকা দিয়ে খাবার খায়ো। আর একটা কথা, আজ তোমার খাবার বন্ধ, আর বাহিরে থেকে খেয়ে আসতে পারবে না বলে চলে গেল রান্নাঘরে। আর আমি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রুমে বসে গেমস খেলছি। কিছুক্ষণ পর খুব সুস্বাদু খাবারের ঘ্রাণ আসছে রান্নাঘর থেকে। রান্নাঘরে গিয়ে দেখি নীলা চিকেন বিরিয়ানি রান্না করেছে। ঘটক মশাই, তাকিয়ে লাভ নেই, এটা শুধু আমার জন্য,
তাহলে কিচেন থেকে সরো, আমি আমার খাবার নিজে রান্না করছি। রান্নাঘর আমার, আমি সরবো কেন? কিচেন আবার কবে থেকে তোমার হলো? যেদিন থেকে আমি এই বাসায় এসেছি। আমি মনে মনে ভাবলাম এখন বলছে খেতে দেবে না, কিন্তু খাওয়ার সময় ঠিকই রাখবে। আমি আমার রুমে চলে আসলাম। 1 ঘন্টা পর দেখি নীলা আমাকে একবারও ডাকতে আসেনি। তাই আমি বাইরে যেয়ে দেখি নীলা খাবার টেবিলে বসে আছে। আমি একটা প্লেট নিয়ে যেয়ে খাবার নিতে যাব, ঠিক তখনই নীলা বলল, এই যে মশাই, খাবার আপনার জন্য না। আমি ক্ষুধা সহ্য করতে পারি না, তাই প্লেটটা ফ্লোরে ছুঁড়ে বলি, তোর খাবার তুই খা। আমি রুমে এসে পানি খেয়ে ঘুমিয়ে পড়লাম। দুপুরে কিছু না খাওয়ায় পেটে খুব ব্যথা করছে, তাই আর ঘুমে আসছে না। আমি আবার পানি খেয়ে রুমে বসে আছি, তখন নীলা এক প্লেটে খাবার নিয়ে এলো। এই যে, দুপুর থেকে কিছু খাওনি, এবার খেয়ে নাও। খাবো না বলতে যাবো, তখন নীলা খাবার আমার মুখে পড়ে দিল, আর আমি খেতে লাগলাম। আজ এই 6 মাস পর মনে হচ্ছে আমি বিবাহিত। নীলা, তুমি খাইছো? না। আমিও নীলাকে আর নীলা আমাকে খাইয়ে দিলাম। খাওয়া শেষে আমি বললাম, তুমি খাওনি কেন? তুমি না খেলে আমি কিভাবে খাবো? মানে মানে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। দেখছো না, তোমার সাথে থাকতে থাকতে আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আগে বলনি কেন? যদি তুমি না মানো, পাগল একটা। পাগলি একটা বলে চড়িয়ে ধরলাম। নীলা, আমরা আবার বিয়ে করলে কেমন হয়? ভালো হয়। এমনিতেই আমার কোনো কথা মনে নেই, আমি তো মাতাল ছিলাম। আমি তাহলে বাবা মাকে বলবো। ঠিক আছে। পরের দিন বাবাকে বললাম আমাদের বিয়ের কথা, সবাই তো খুব খুশি। আমি অফিসে গিয়ে বলি, স্যারকে বলি আমার জন্য 1 মাসের ছুটি দিতে। স্যারকেও দাওয়াত দিলাম, ভালোভাবেই বিয়েটা হয়ে গেল। আগের বার বাসর রাতে আমাকে জোর করে ভেতরে ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু এবার আমার ইচ্ছাতেই গিয়েছি। এখন কিন্তু নীলা আর আমি এক খাটে থাকি। আজ আমাদের 5 বছর হলো। আবার নীলার একটা মেয়ে হয়েছে, নাম রেখেছি জান্নাত তাজরিয়া। আমি এখন আমার বাবার কোম্পানির বসে আছি। আগে বলা হয়নি, আমার বাবার একটা নিজস্ব কোম্পানি আছে, আর আমাদের কোম্পানিতে চাকরি করতে ভালো লাগে না, তাই অন্য কোম্পানিতে চাকরি করি। এবার বাবার অনুরোধে বাবার কোম্পানির দায়িত্ব নিয়েছে। আমরা এখন খুলনায় থাকি, মামা মামিও আমাদের সাথে থাকে। আমি বাবার কোম্পানি দেখাশোনা করি, আর বাসায় সবাই আমার মেয়েকে দেখাশোনা করে। আমি আর নীলা ঈদের কেনাকাটা করতে যাচ্ছি, হঠাৎ নীলা দৌড় দিল। আমিও পিছি পিছি গেলাম, দেখি রিফাত দাঁড়িয়ে আছে। নীলা রিফাতকে বলতে শুরু করলো, কেমন আছো? রিফাত কিছুটা অবাক হয়ে বলে, হ্যাঁ ভালো আছি। তুমি আমাকে ছেড়ে চলে গিয়ে খুব ভালো কাজ করেছো, যার কারণে নীলাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। তুমি ভাবছো আমি কিভাবে সুস্থ হলাম? নিলয়ের যত্নে আমি এখন স্বাভাবিকভাবে জীবন যাপন করছি। আর কথাই আছে না, কষ্টের পরই সুখ আসে, কথাটা একদম সত্য। আর এই দেখো আমার মেয়ে, আমি এখন সুখে আছি। বাই, ভালো থেকো। রিফাত বলে উঠে বাই। এদিকে নিলয়ও খুশি, মনে মনে বলছে নিশি ওকে ছেড়ে খুব ভালো কাজ করেছে, তাই তো নীলাকে পেয়েছে। নীলা আর নিলয় ঈদের শপিং শেষে বাসায় গিয়ে সবাইকে ঈদের উপহার দিচ্ছে। বাবা মায়ের জন্য কিনেছে পাঞ্জাবি পাজামা, মা এবং মামির জন্য শাড়ি কিনেছে, নিলয়ের জন্য নীল শাড়ি কিনেছে, নিলয় পাঞ্জাবি পাজামা কিনেছে, আর মেয়ের জন্য নীলার পছন্দের গাউন কিনেছে। এবার ঈদটা ওদের অন্যরকম ভাবে পালন করেছে। কিছুদিন পর নীলা মেয়েকে মায়ের রুমে ঘুমিয়ে দিয়ে নিজের রুমে এসে নিলয়কে বলে, এই আমার একটা জিনিস লাগবে। কি জিনিস? বলো, আমি কি তোমার কোনো ইচ্ছা অপূর্ণ করেছি? জান্নাতের জন্য একটা ভাই লাগবে। নীলা এই বলে নিলয়ের বুকে মুখ ঘোচালো। নিলয়, তাহলে চলো কাজে নেমে পড়ি। এভাবেই হাসি খুশির মাধ্যমে গল্পটি শেষ হলো। এমন সুন্দর গল্পগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।